দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন সংবাদপত্রে বাংলাদেশের আজকের পর্বটি শুরু করছি আমি মীর মাসরুর জামান। গণমাধ্যমের প্রধান সংবাদগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি বিশ্লেষণের নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ করিম। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজ গণমাধ্যমের শিরোনামগুলো যেমন দেখছি, তার মধ্যে প্রাধান্য পেয়েছে যে বিএনপি চেয়ারপারসন এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোকের আজ শেষ দিন। কিন্তু এরই মধ্যে নির্বাচনকে ঘিরে মূলত প্রধান সংবাদ শিরোনামগুলো করা হয়েছে। প্রার্থীরা তাদের হলফনামা যেটি জমা দিয়েছেন নির্বাচন কমিশনে, সেখানে প্রধান দলগুলোর প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে সংবাদ শিরোনাম রয়েছে। নির্বাচন ঘিরে যারা আগামী নেতৃত্বে আসার সম্ভাবনা যাদের রয়েছে, তাদের সামনে কী কী চ্যালেঞ্জ রয়েছে, সেই শিরোনামগুলো রয়েছে অন্যান্য গুরুত্বপূর্ণ শিরোনাম। আমরা বিশ্লেষণের জন্য আলোচনা শুরু করব আজকের সম্মানিত অতিথির সঙ্গে। প্রথমেই আমরা আলোচনা শুরু করতে চাই নির্বাচনকে ঘিরে যে সংবাদ শিরোনামগুলো করা হয়েছে, বিশেষ করে নির্বাচনের হলফনামাগুলো বিশ্লেষণ করে এবং যে চ্যালেঞ্জগুলোকে ঘিরে সংবাদ শিরোনাম রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই আজকের সম্মানিত অতিথি জনাব মাসুদ করিমের সঙ্গে। ধন্যবাদ। আমাদের জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত আসন্ন, মাত্র একটা এই নতুন বছরে আর 1 মাসের মতোই আছে। 12 তারিখে ফেব্রুয়ারি ইলেকশন, তার আগে অনেকগুলি পর্ব রয়ে গেছে এবং ইতিমধ্যেই সবাই নমিনেশন পেপার সাবমিট করেছেন। নমিনেশন পেপারের সাথে আবার যেটা প্রয়োজন সেটা হলো হলফনামা, তার সম্পদের বিবরণ। তো ওখানে বিবরণগুলি তো যেভাবে আসে এটা প্রকৃত চিত্র কিনা সেটা তো বিবেচ্য বিষয়। আর যেহেতু এইবারে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা তো গত নির্বাচনগুলিতে অংশগ্রহণ করতে পারেন না, যেমন তারেক রহমান সাহেব কিংবা জামাতে ইসলামীর আমিরের বা শীর্ষ নেতৃবৃন্দ, তারা তো মাওলানা শফিকুর রহমান বা অন্যান্য, তারা তো আগের নির্বাচন গত 3টা নির্বাচনে প্রধানত যাদের নিয়ে আলোচনা হচ্ছে তারা কেউই আগের নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন নাই। শুধু একটা কম্পারেটিভ স্টাডির সুযোগটা এখন নাই। তবে এই হলফনামাগুলি ইম্পর্টেন্ট এই কারণে যে ইনারাই তো আগামীতে ক্ষমতায় যাবেন এবং আগামী 5 বছর পরে যখন তারা আবার হলফনামা দিবেন তখন একটা তুলনা করা যাবে যে তাদের সম্পদ কী পরিমাণ বাড়লো না কমলো। তো এটা একটা মানে মেজারমেন্ট করার একটা মানদণ্ড হইতে পারে। তবে আমি মনে করি যে অ্যাকচুয়াল আয় ব্যয়টার নির্ধারণের কোনো মানে এটা তো স্বেচ্ছায় ওনারা যেটা বলছেন সেটার উপরে নির্ভর করেই তারা এটা হচ্ছে। এবং যেখানে কোনো পত্রিকায় এসেছে যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের আয় মাসিক আয় 1 লাখ টাকারও কম, এটা অবিশ্বাস্য। একটা নির্বাচনে 20 কোটি 30 কোটি 40 কোটি টাকা খরচ হচ্ছে, সেখানে 1 লাখ টাকা কম, এই টাকা তারা কোথায় পাচ্ছেন? এগুলি যথেষ্ট প্রশ্ন রয়েছে। কিন্তু যেহেতু এটা চলে আসছে ধারাবাহিকভাবে এবং এটা একটা দীর্ঘমেয়াদী সংস্কারের প্রশ্ন, সুতরাং আমি আশা করব যে আগামী দিনগুলিতে এই জিনিসগুলি আরও বেশি বাস্তব ভিত্তিক সংস্কার করতে হবে। কারণ এখন তো আর এইগুলি করার সময় নেই। এখন আমাদের জাতীয় সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট হলো নির্বাচন এবং নির্বাচনকে কেন্দ্র করে এটা সুষ্ঠুভাবে করার জন্য আইন শৃঙ্খলার যথেষ্ট উন্নতি সাধন এবং নির্বাচনের জন্য একটা কোর্ডিয়াল অ্যাটমসফিয়ার, যেটা শুধু আইন শৃঙ্খলা বাহিনী না, রাজনৈতিক দলগুলির দায়িত্ব, বিশেষ করে বিএনপি এবং জামাতে ইসলামী। তো আমাদের একটা আশা থাকবে যে আগামী নির্বাচনটা একটা অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য দেশের ভেতরে এবং দেশের বাইরে মানুষের মধ্যে হবে, সে আশাবাদ রাখি। আপনি একজন দীর্ঘদিনের কূটনৈতিক সাংবাদিকতা অভিজ্ঞ সাংবাদিক এবং আপনি কূটনৈতিক বিষয়গুলো বিশ্লেষণ করেন। আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়ার জানাজা নামাজের সময় সেখানে তার প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের প্রতিবেশী দেশগুলোর কূটনীতিকরা এসেছিলেন, সেখান থেকে প্রতিনিধিরা এসেছিলেন। তারাও আগামীর বাংলাদেশ নিয়ে কথাবার্তা বলেছেন, আমরা যতদূর দেখেছি গণমাধ্যমের সংবাদ শিরোনামে। আপনি যদি এই পরিস্থিতিটা একটু বিশ্লেষণ করেন। এই পরিস্থিতিটা আমি বলবো যে এটা একটা পজিটিভ দিক, যে দক্ষিণ এশিয়ার অনেক শীর্ষস্থানীয়, উনি বর্তমানে তো বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একজন অবিস্মরণীয় ব্যক্তি, যার মানে ইতিহাসের সাথে তাকে অবশ্যই রাখতে হবে, বিশেষ করে গণতন্ত্র উত্তরণের আন্দোলনে এবং পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ওনার অবদান রয়েছে এবং এই অবদানের কথা সবাই স্বীকার করেছেন। এবং জানা যায় যখন
বিপুল সংখ্যক লোক মানে স্মরণকালের মধ্যে সর্বাধিক বৃহত্তম জানা যায় এখানে অনুষ্ঠিত হয়েছে, তার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে। কিন্তু এখানে একটা বিশেষ দিক হলো যে উনি কিন্তু এখন সিটিং প্রাইম মিনিস্টার নন, তা সত্ত্বেও দক্ষিণ এশিয়ান নেতারা এখানে, নেতা মানে একেবারে খুব উচ্চ পর্যায়ের, প্রধানমন্ত্রী বাদ দিলে বেশিরভাগই উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ এখানে এসেছেন। পাকিস্তান থেকে মানে স্পিকার এবং বা ইন্ডিয়া থেকে ফরেন মিনিস্টার এবং অন্যান্য দেশগুলি শ্রীলঙ্কা বা নেপাল, ভুটান এবং মালদ্বীপস থেকে ফরেন মিনিস্টার লেভেলের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা ওনার ফিউনারেলে অংশগ্রহণ করেছেন। এবং এটা আরেকটা জিনিস দেখবেন যে এখানে পাকিস্তানের যিনি প্রতিনিধি এসেছেন স্পিকার এবং ইন্ডিয়ার যে ফরেন মিনিস্টার, তারা এখানে কর্মর্দনও করেছেন। এইটা পেহেলগামের আক্রমণের পরে এটাই প্রথমবারের মতো এই দুই দেশের, তারা তো নিজেদেরকে বৈরী প্রতিবেশী ভাবে, তার মধ্যে তারা কর্মর্দন করেছেন। এটা একটা শুভ লক্ষণ। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের দেশে মানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে এই দক্ষিণ এশিয়ার দেশগুলিকে ইন্টিগ্রেটেড করার জন্য সার্ক গঠন করেছেন, সাউথ এশিয়ান গ্রুপিং। এবং এই সার্ক গঠনের মূল উদ্দেশ্য ছিল যে আমাদের দেশের মধ্যে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক আমাদের এই অঞ্চলের দেশগুলির মধ্যে, এবং এখনও কিন্তু লেস ইন্টিগ্রেটেড রয়ে গেছে অর্থনীতির মানে ব্যবসা বাণিজ্য অনলি মাত্র 5% এই দেশগুলিতে হয়। অলসো আসিয়ান এবং ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটো এই সমস্ত দেশগুলিতে অনেক বেশি, অনেক হাই। আমরা কিন্তু ডিসইন্টিগ্রেটেড, এটা বিকজ অফ দি পলিটিক্যাল ডিফারেন্সেস। তো এরকম ডিফারেন্সেস সত্ত্বেও এখানে নেতৃবৃন্দ এসেছেন এবং বিশেষ করে পাকিস্তান এবং ইন্ডিয়ার নেতারা যে কর্মর্দন করেছেন। তো আমরা আশা করব যে কালকে প্রফেসর ইউনুস নিজেও বলেছেন, যারা দেখা করছে প্রত্যেকে বলেছেন যে আমরা আশা করি যে এটা একটা সার্ক প্রসেসটা রিভাইটালাইজ হোক। এটা কিন্তু সবাই চাচ্ছে, সাউথ এশিয়ার জনগণও চাচ্ছে, কিন্তু এখানে ইন্ডিয়া পাকিস্তানের যে শত্রুতা, বৈরিতা, এই কারণে এটা করা সম্ভব হচ্ছে না। তো এখন তারা যেহেতু কর্মর্দন করছেন, তো আমরা আশা করি যে সার্ক তো এখনও আছে, কিন্তু আমি বলতেছি যে সামিট তো হচ্ছে না। তো সুতরাং এটা যদি পুনর্জীবিত হয় এবং এটার থেকে যে কোঅপারেশনগুলি যদি আমরা এই দেশের দক্ষিণ এশিয়ার দেশগুলির মানুষ পায়, তাহলে সবারই লাভ হবে। তো এই জায়গাটা আমার মনে হয় ইন্ডিয়া পাকিস্তানকে একটু দায়িত্বশীল হওয়া দরকার। এখনকার যে পরিস্থিতি দক্ষিণ এশিয়ায় তাতে, এবং শুধু গ্লোবাল সিচুয়েশন, তো এখানে তো আমাদের সহযোগিতা ছাড়া বিকল্প কিছু নাই। তো আমরা মনে করি যে সার্ক প্রসেসটাকে আমরা আগে নেওয়ার জন্য তারা কাজ করবেন। দক্ষিণ এশিয়ার বিশ্বের অন্যান্য যে জোটগুলো রয়েছে, সেই জোটগুলোর মধ্যকার যে পারস্পরিক সম্পর্ক এবং তারা জোটভুক্ত হওয়ার কারণে এক দেশ আরেক দেশের সঙ্গে যে সুবিধাগুলো পান, সেই তুলনায় সার্কের অবস্থা যদি একটু বিশ্লেষণ করেন। আমরা তো দেখি যে এই রাষ্ট্রগুলোর মধ্যে নিজেদের ভিসা সহ বিভিন্ন জটিলতাই এখন পর্যন্ত অনেক বেশি সামনে আসে। আপনি ইউরোপীয় ইউনিয়নের তো কোনো ভিসা লাগে না, অভিন্ন কারেন্সি তাদের ইউরো, এবং সেটা আমাদের এই অঞ্চলে তো কল্পনাই করা যাচ্ছে না এখনও। ভিসা তো কঠিন থেকে কঠিনতর হচ্ছে, আমাদের প্রতিবেশী তো এই ভিসা বন্ধই করে দিচ্ছে রীতিমতো। তো এখানে নিরাপত্তার উদ্বেগের কথা বলে, তো আমরা এটা বলতে চাচ্ছি যে এটা লেস ইন্টিগ্রেটেড আছে বিকজ অফ দ্য পলিটিক্যাল সেন্সিটিভিটি, দেশগুলির মধ্যে আস্থার অভাব। এবং এটা যদি আপনি আসিয়ান, আমাদের ইস্টার্ন প্রতিবেশী, সেইখানে তাদের অর্থনৈতিক 60-70% নিজেরা ব্যবসা বাণিজ্য করে, আমাদের লেস দেন 5%। তো ব্যবসা বাণিজ্য তো নাই, কালচারাল এক্সচেঞ্জ নাই। তো আমি এই জিনিসগুলি, এটা একসময় ছিল কিছুটা হলেও, এখন দিনের পর দিন এটা খারাপের দিকে যাচ্ছে। এবং এই সার্ক, এই যে পেহেলগাম অ্যাটাকের পরে এখানে যে পাল্টাপাল্টি হলো, তারপরে এটা অকল্পনীয় ছিল যে ইন্ডিয়া পাকিস্তান তারা আবার এক হবে, এবং সেটা তারা আমাদের ঢাকা শহরে শোন করেছেন যে এই ফিউনারেল এসে বেগম খালেদা জিয়ার। তো আমি মনে করি যে এটাকে একটা পুঁজি করে আমার মনে হয় যে ফিউচার এটা করা দরকার। কারণ এখানে আমরা যদি পরস্পরের মধ্যে আনাগোনা না করতে পারি এক দেশ আরেক দেশের জনগণের সঙ্গে, দক্ষিণ এশিয়ার এই অঞ্চলটা এমনিতেই অনগ্রসর। এবং এখন যে জিনিসটা হচ্ছে যে বিশ্বব্যাপী জিও পলিটিক্যাল প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, তো এখানে অন্যান্য পক্ষগুলি, বিশেষ করে ক্ষমতাধর পক্ষগুলি এই অঞ্চলে বা এই অঞ্চলের আধিপত্যের জন্য লড়াইয়ে লিপ্ত হতে পারে। তা আমরা নিজেরা যদি এক থাকি এবং আমরা যদি মনে করি যে আমরা এখানে কোনো সামরিক উত্তেজনা বাড়তে দিব না, আমরা নিজেরা এখানে অর্থনৈতিক সহযোগিতাটা বৃদ্ধি করব, তাহলে কিন্তু ওই সমস্ত শক্তিরাও তখন পিছু হটবে এবং এখানে আমরা আমাদের পারস্পরিক সহায়তা এগিয়ে নেব। এবং এই সমস্ত ক্ষেত্রে আমি মনে করি যে প্রায় সব দেশই রাজি আছে,
খালি এই যে শক্তিশালী পারমাণবিক শক্তিধর দুইটা দেশ ভারত এবং পাকিস্তান, তারা যদি এই ক্ষেত্রে একটু উদার মনোভাব নিয়ে অগ্রসর হয় তাইলে কিন্তু এই জিনিসটা অগ্রসর হয়। আর এই জিনিসটা যদি অগ্রসর না হয় তাহলে সকলেই ক্ষতিগ্রস্ত হবে। এবং এটা অনেকেই বলে যে ওনারা দুই দেশ যদি এই সার্ক প্রসেস এগিয়ে নিতে সহযোগিতা করতে এই মুহূর্তে প্রস্তুত না থাকে তাইলে তারা প্রস্তুত হোক, অন্যরা যাতে এই প্রসেসটা এগিয়ে নিয়ে যায় এবং তারা যখন প্রস্তুত হবে তখন যোগ দেবে। তো আমি আশা করব যে এটার প্রয়োজন হবে না, তারা নিজেরা খুব দায়িত্বশীল ভূমিকা পালন করবে, কারণ এটা এই অঞ্চলের উন্নতি হইলে তাদেরই লাভ হবে, অন্যদেরও লাভ হবে। তো একটা সম্মিলিত দায়িত্বশীল, কারণ আমি মনে করি ভারত এবং পাকিস্তানের দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন, তারা এই জিনিসটা সেভাবেই পালন করবে। এতে করে আমাদের জনগণের পর্যায়ে যোগাযোগটা বাড়বে, ভিসা ব্যবস্থা সহজ হবে এবং আমি মনে করি এই অঞ্চলে ভিসা ফ্রি চলাচলের ব্যবস্থা করা উচিত। কারণ এখন তো আপনার ওই চায়নার থেকে দেখেন তারা পুরনো সিল্ক রুট তারা পুনরুজ্জীবিত করতেছে, ব্যবসা বাণিজ্যটাকে, মানে এটা এক মনমনসী একবার বলেছেন যে আমরা কাবুলে গিয়ে চা খাবো, দিল্লিতে নাস্তা খাবো, আবার বেইজিংয়ে গিয়ে দুপুরে ভাত খাবো। হ্যাঁ, তো এইরকম একটা পরিবেশ আমাদের সাউথ এশিয়া করা দরকার এবং সেটা ড্রিম। এবং প্রয়োজন হলে আমরা এই কারেন্সির ব্যাপারে বা অন্যান্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে অল্টগুলি আছে সেগুলি দূর করা দরকার এবং সেটা একমাত্র সম্ভব সার্ক প্রসেসের মাধ্যমে। এবং এইসব চিন্তা করি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ধরনের সার্ক গঠনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। আপনি যখন অর্থনীতির দিকে জোর দিয়ে কথা বলছিলেন তখন আমাদের সামনে একটি সংবাদ শিরোনাম রয়েছে। আমরা দেখছি যে ব্যবসা বাণিজ্যে দুরাবস্থা, নিরাপদ বিনিয়োগের সুযোগ সংকুচিত, আরও কমল সঞ্চয়পত্রের সুদ। ব্যবসা বাণিজ্যের দুরবস্থাটার সাথে দেশের স্থিতিশীলতার প্রশ্ন জড়িত আছে এবং দেশের স্থিতিশীলতার সাথে আবার স্থিতিশীল সরকারের প্রশ্ন জড়িত আছে। তো এখানে যারা ব্যবসা বাণিজ্য করে দেশের ভেতরে এবং বাইরে থেকে যারা বিনিয়োগ করে প্রত্যেকেই দেখে যে এই দেশে দীর্ঘমেয়াদী পলিসি গ্রহণ করেছে কিনা। তো যেহেতু একটা অন্তর্বর্তী সরকার চলতেছে এবং তাদের একটা প্রাইম রেসপন্সিবিলিটি রাইট নাও হইল একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা, তো সেই কারণে কোনো ব্যবসায়ীরা কোনো বিনিয়োগকারীরা এখন সাহস করতেছে না বিনিয়োগ করার। হয়তো তারা সবাই অপেক্ষা করছে যে নির্বাচনটা হোক এবং আফটার ইলেকশন তারা একটা দীর্ঘমেয়াদী পলিসি গাইডলাইন পাওয়ার পরে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। এবং আমাদের দেশের জন্য এই ব্যবসা বাণিজ্য বিনিয়োগ এবং এই যে কর্মসংস্থান এগুলি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে আমাদের দেশের জনসংখ্যা বেশি, রিসোর্স কম এবং জনসংখ্যার অধিকাংশ যেখানে সরকারি চাকরি দিতে আমরা সমর্থ না, সেখানে প্রাইভেট সেক্টরই একমাত্র ভরসা। আর কিছু লোক বিদেশে যাচ্ছে, বিদেশের বাজারে এখন সংকুচিত বিকজ ভিসার রেস্ট্রিকশন এবং ওখানকার অভ্যন্তরীণ মার্কেটে। আরেকটা হলো যে আমাদের এক্সপার্ট জনগোষ্ঠীও নাই, যে যারা ইউরোপ আমেরিকায় গিয়ে তারা এখানে ইন্ডিয়ার মতো সিইও ফ্যাক্টরি বানাইতে পারবে, সেরকম তো আমাদের নাই। তো এইসব দিক থেকে আমরা মনে করি যে আমরা একটু পিছিয়ে আছি। তো এখানে প্রথম শর্তই হলো যে স্থিতিশীলতা আনয়ন করা এবং স্থিতিশীলতা আনয়ন করার এই অন্তর্বর্তী সরকারের একটা দায়িত্ব আছে, সেটা তারা করবে আশা করি। এবং নির্বাচিত সরকার ডেফিনেটলি এটা, যেহেতু রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে, তখন তাদের পক্ষে আরও সহজ হবে, কারণ তাদের শুধু আইন শৃঙ্খলা বাহিনী না, তাদের একটা রাজনৈতিক শক্তিও থাকে। তো সবাই মিলে আমার মনে হয় যে আফটার ইলেকশন এই জায়গাটা কাজ করতে হবে। বাট রাইট নাও এখনও আমাদের আইন শৃঙ্খলা যথেষ্ট উন্নতি করতে হবে, কারণ সামনে ইলেকশন আছে এক। আর দ্বিতীয় হইল যে এখানে ব্যবসা বাণিজ্য যদি বাড়াইতে হয় তাইলে ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য অনুকূল পরিবেশ, যেমন ধরেন আমলাতান্ত্রিক জটিলতা বা অন্যান্য যে সমস্ত কার্যক্রম যেমন লেবার রাইট আদার, এই সমস্তগুলিও আমাদের গ্রহণ করতে হবে, কারণ আমাদের একটা সুনামের সাথে মানে করার দরকার। আর হলো যে আমাদের দেশটা একটা মধ্যপন্থার দেশ, এই ধরনের একটা মুসলিম দেশ হয়েও আমরা একটা মধ্যম পন্থা অবলম্বন করি। এই সাধারণ মানুষের মধ্যে এই যে স্পিরিটটা, এটা বাইরের মেসেজ দিতে হবে। কারণ বাইরের মানুষ যদি মনে করে যে এটা একটা মধ্যপন্থা ছেড়ে একটা চরমপন্থায় চলে গেছে, তাইলে কিন্তু এই দেশে ব্যবসা বাণিজ্য হবে না, আর এই দেশ থেকে মানুষ বিদেশে গিয়ে চাকরিও করতে পারবে না। তা আমাদেরকে আসলে জ্ঞান বিজ্ঞান ব্যবসা বাণিজ্য এই সমস্ত ক্ষেত্রে বিনিয়োগ করতে হবে এবং এই ব্যাপারটা প্রাইভেট সেক্টরই বেশিরভাগ করবে, কিন্তু সরকারকে এই ক্ষেত্রে উদ্যোগটা গ্রহণ করতে হবে একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করার জন্য, যাতে করে দেশের মানুষ এবং বাইরের মানুষ এখানে বিনিয়োগ করতে পারে এবং আমাদের দেশটা সামনের দিকে অবশ্যই হতে পারে। কারণ এই যে 2026 সাল, এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট বছর। এই বছরে আমাদের দেশটা গ্রাজুয়েশনে যাচ্ছে, এটা মধ্যম আয়ের দেশে
পরিণত হচ্ছে। এখন ব্যবসায়ীরা বলছে যে আমরা খুব প্রস্তুত না, তাহলে মধ্যম আয়ের দেশে গেলে অনেক ফ্যাসিলিটি হয়তো কাট হয়ে যেতে পারে, কিছুটা গ্রেস টাইম বাড়ানোর জন্য। তো সেটা আমরা তো মধ্যম আয়ে যেতে চাই, সুতরাং আমাদের সেই যেতে চাওয়ার মতো পরিবেশটা ব্যবসা বাণিজ্য মানে ইজ অফ ডুইং বিজনেস বলে যে কথা আছে, মানে বিজনেস করার জন্য যতগুলি কার্যক্রম থাকে সেগুলিকে সহজতর করা, তবে অবশ্যই নিরাপদ বিজনেস যাতে করা যায় সেই ব্যবস্থা যদি আমরা করতে পারি, তাইলে এটা বাইরের দেশ থেকে আমাদের দেশে আরও বিনিয়োগ আসবে আশা করা যায়। কারণ এখানে আমাদের একটা জিনিস একটু পজিটিভ আছে, সেটা হলো শ্রমের মূল্য কম আছে, সেটা একটা সস্তা শ্রম, এই জন্য অনেকে এখানে শ্রমঘন ইন্ডাস্ট্রি করতে চান। তো আমি মনে করি যে এটা আশা করি নির্বাচনের পরে জিনিসটা আরও মানে সরকার নতুন করে ভাববে, কারণ দেশের অর্থনীতির কথা চিন্তা করে ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করবে। ব্যবসা বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত আরেকটি বিষয় গ্যাস সংকট বাড়লেও উত্তরণে নেই উদ্যোগ, এরকম একটি শিরোনাম আমাদের সামনে। আমাদের দেশে গ্যাসের একটা বড় অংশ হলো ইম্পোর্টেড গ্যাস। আপনারা জানেন যে এটা একটা বাল্ক আকারে জাহাজের মাধ্যমে কাতার বা অন্যান্য দেশ থেকে আমাদের দেশে এখানে আসে এবং এটা বঙ্গোপসাগরের মধ্যে এটা রিগ্যাসিফিকেশন করা হয় কম্প্রেশনের মাধ্যমে। এবং এই যে রিগ্যাসিফিকেশন এখানে আমেরিকান কোম্পানি একটা করে, আবার আমাদের এখানকার সামিট গ্রুপও করে। তো ওরা এটা করে পাইপলাইনের মাধ্যমে এটা সাপ্লাই করে, বেশিরভাগটা ইম্পোর্টেড। আর কিছু আছে আমাদের দেশে বিদেশি কিছু কোম্পানি এখান থেকে গ্যাস উত্তোলন করে এবং সেটা আছে, আর আমাদের ডোমেস্টিক উত্তোলন খুবই সামান্য। তো আমি মনে করি যে আমরা একটা মানে এনার্জি হাংরি কান্ট্রি। আমাদের দেশের মানে এই পর্যাপ্ত গ্যাস না থাকার কারণে, বিদ্যুৎ সরবরাহ না থাকার কারণে, বিদ্যুৎ হইল একটা অর্থনীতির প্রাণ শক্তি। যে বিদ্যুৎ যদি না থাকে তাইলে কোনো কর্মযজ্ঞই চলবে না। তো সেই জন্যে আমাদের এটা এখন অনেক কিছু নিজস্ব এক্সপ্লোরেশনটা যদি করা সম্ভব হয়। এখন ব্যাপার হলো যে অনেক সময় অনেক বলা হয় যে আমাদের দেশে যে বাপেক্স আছে, বারা আছে, তারা এই যে গ্যাসটা এক্সপ্লোর করার মতো মানে টেকনোলজি নাই, এটা নাই ওটা নাই। কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে যে বাংলাদেশে বাপেক্সে এগুলো উদ্ভাবন করেছে, পরে বিদেশি কোম্পানির কাছে লিজ দেওয়া হয়েছে এবং এগুলি একটা ব্যাপার আছে। আর অফশোরে মানে সমুদ্রের ভেতরেও কিন্তু গ্যাস আছে। তো এইগুলিকে হয়তো বিদেশি কোম্পানিকে দেওয়া যেতে পারে, যে এটা হাই টেকনোলজির ব্যাপার। কিন্তু যেটি অনশোরের গ্যাস, সেইগুলির ক্ষেত্রে আমার মনে হয় বাপেক্সে প্রায়োরিটি দিয়া যদি আমরা এটা করতে পারি, তাহলে আমাদের দেশে এক্সপার্টরাও বিদেশে যায় না। এখন দেখা যাচ্ছে যে পেট্রো বাংলায় এক্সপার্টার বা বেশিরভাগ বিদেশে চলে গেছে। তো আমার মনে হয় যে গ্যাসের একটা ব্যাপার আছে। আরেকটা হলো যে এনার্জির আদার সোর্সগুলিও অবশ্যই খুঁজতে হবে। যদিও কোল আমাদের দেশে একটা বড় সম্পদ, এখন আবার কোল বেসড বিদ্যুৎ প্ল্যান্টের ব্যাপারে তো বৈশ্বিক একটু এম্বার্গো আছে, কিন্তু এটাকে মানে নানা রকম রূপান্তরের মাধ্যমে তার ব্যবহার, যেমন অস্ট্রেলিয়া যেটা তারা এখন সবচেয়ে কোল তাদের একটা বিরাট রিসোর্স, সেখান থেকে তারা ব্ল্যাক ডায়মন্ড এক্সপোর্ট এটা ওটা করছে। তা আমাদের এখানে যে কিছু কোল সম্পদ আছে সেটার ব্যাপারে একটা সাস্টেনেবল একটা পদক্ষেপ অবশ্যই নেওয়া দরকার। এবং ইতিমধ্যে আমরা ইম্পোর্টেড কোল দিয়ে মাতারবাড়িতে একটা বিদ্যুৎ কেন্দ্র চালু করা হয়েছে এবং সেটা একটা আছে, আরেকটা ইউনিট এখনও চালু করা যায় না। তো আমি মনে করি যে তারপরে সোলারটাও যতটা সম্ভব ব্যবহার করা, মানে অল্টারনেটিভ সোর্স। আমাদের একটা এনার্জি যদি ঠিক মতো সাপ্লাই না হয়, আমরা যে একটু আগে ইজ অফ ডুইং বিজনেসের কথা বলছি, তার মধ্যে এই এনার্জি একটা বিরাট ফ্যাক্টর। তা আমার মনে হয় যে এনার্জি সাপ্লাইয়ের ব্যাপারটা একটু বাড়াইতে হবে এবং এই যে কোম্পানিটা আমেরিকান, তারা এখানে রিগ্যাসিফিকেশন করছে বঙ্গোপসাগরে, তাদেরকে অবশ্যই 15% গ্যাস বেশি মানে রিগ্যাসিফিকেশন করার জন্য সরকার অনুমতি দিয়েছে। সেটা অবশ্য আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে যে আমেরিকা যে শুল্ক আরোপ করেছিল ট্রাম্পের প্রশাসন, সেটার শর্ত মনে হচ্ছে। তো এখন এই জিনিসগুলি তো এখন পরিবর্তিত বিশ্বের সঙ্গে মানে বোঝাপড়ার মাধ্যমে চলতে হবে। কারণ এখন এটা এই যে রিসেন্টলি ট্রাম্প একটা সিকিউরিটি স্ট্র্যাটেজি ঘোষণা করেছেন, এটাতে আপনারা দেখবেন যে এখানে তারা বলছে তারা বিশ্বব্যাপী পুলিশের ভূমিকা পালন করবে না, তারা কোনো ক্ষয়রাতির সাহায্য দিবে না ইউএসআইডির মাধ্যমে, যাইতে ইউএসআইডি ডিসমেন্টাল করে দিয়েছে। তো এতে দেখা যাচ্ছে আমাদের দেশে এই যে ইউএসআইডিতে যারা চাকরি করতেন তাদের চাকরি হারিয়েছেন, যা ইউএসআইডির অর্থায়নে যেসব এনজিও চলতো সেই এনজিওগুলি বন্ধ বা তাদের কর্মসংস্থান বিমুখ হয়ে গেছে। ইউএন এজেন্সিতে তারা যে সাহায্য দিত, সাহায্য বন্ধ থাকার কারণে ইউনিসেফ, WHO এরকম সংস্থাগুলিও তাদের খরচ কমিয়ে ফেলতেছে। এবং দেখা যাচ্ছে যে ইউরোপে
ন্যাটোতে উনি বলছেন যে আমরা পুলিশের দায়িত্ব পালন করব না, ন্যাটোকে নিজের অর্থে এটা চালাইতে হবে ইউরোপের সিকিউরিটি, যে কারণে ইউরোপীয় দেশগুলি তাদের নিরাপত্তা খাতে জিডিপি যে 2% দিত ন্যাটোভুক্ত, তারা এখন ন্যাটোর জন্য 5% দিচ্ছে। তার মানে এইখানেও তারা কিন্তু সাহায্যটা বাংলাদেশে আর পাঠাইতে পারতেছে না, তারা নিজেদের সিকিউরিটি কাজে ব্যবহার করছে। তো এখানে এনজিও সেক্টরে একটা কর্মসংস্থানের মধ্যে একটা বড় ধাক্কা খেয়েছে। এখন পর্যন্ত আমি শুনলাম যে ট্রাম্পের এই নতুন নীতির কারণে অন্তত 50,000 মানুষের বেশি কর্মসংস্থান হারিয়েছে এনজিও সেক্টর থেকেও। তো এই দেশগুলির একটা দারিদ্র্যের একটা বিরাট মাত্রায় ইম্প্যাক্ট হবে বলে একটা আশঙ্কা। এর মধ্যে আমাদের বেঁচে থাকার উপায় হলো আমাদের নিজেদের কর্মতৎপরতা বৃদ্ধি করা, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করা, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ বাড়ানো, আমাদের কৃষি সেক্টরটাকে গুরুত্ব দেয়া। আমি মনে করি যে অন্তর্বর্তী সরকার হলে এইসব বিষয়গুলি তাদের ইনিশিয়েট করার দরকার আছে, আর নির্বাচিত সরকার তো অবশ্যই করতে হবে। কারণ এটা না করতে হলে আমাদের এই বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানও হবে না, এবং আমাদের জন্য একটা দারিদ্র্যের হাত থেকে যে আমরা উত্তরণের পথে যাচ্ছিলাম সেটা মারাত্মকভাবে ধাক্কা খাবে। অনেক অনেক ধন্যবাদ জনাব মাসুদ করিম আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সম্মানিত আলোচক যেমন বলছিলেন যে নিজস্ব উদ্যোগে কর্মসংস্থান বাড়ানো এবং নিজস্ব অর্থনৈতিক উদ্ভাবনী অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি করা, তার মধ্য দিয়ে আগামী দিনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে, মানুষের জীবন জীবিকার ক্ষেত্রে, সেটা মোকাবেলা করা সম্ভব হবে। আমার বিশ্বাস যে আমাদের নীতি নির্ধারণী মহলও সেরকমই ভাবছেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন সবাই। শেষ করছি আজকের মতো সংবাদপত্রে বাংলাদেশের আজকের পর্বটি।